হলো তার একটি সংগঠন আছে, তার সঙ্গে সঙ্গে ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্র রয়েছে। অর্থাৎ এখানে তিনি তার নিজের লোকজনদেরকে দিয়ে তিনি এই কর্মটি করাবেন। ২ নম্বর হলো ভারতকে দিয়ে তিনি এই কর্মটি করাবেন। আর ৩ নম্বর হলো তার নিজের ছেলে মিস্টার জয়, যিনি মার্কিন প্রশাসনের সঙ্গে সেই ২০০১ সন থেকেই এই কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত নয়, একেবারে ২০০৯ পর্যন্ত পুরো সময়টি মিস্টার জয় আমেরিকার বিভিন্ন লবিস্ট গ্রুপের সাথে যোগাযোগ করে তার মায়ের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে বহু অর্থ ব্যয় করে মার্কিন প্রশাসনকে আওয়ামী লীগের ব্যাপারে ইতিবাচক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটার দালিলিক প্রমাণ আমরা বিভিন্ন সময় দেখেছি এবং দেশের টাকা পাচার করে জয় কেন এইভাবে এই কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো নিয়ে আমরা অভিযোগ করেছি। তো সেই জয়, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিএনপি করছে বা জামাত করছে বা ডক্টর মোহাম্মদ ইউনূস করছে, অর্থাৎ সে বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে গেছে, তার অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আছে এবং আমেরিকান সমাজ এরকম, ওখানে টাকা থাকলে আপনাকে সবাই লর্ড মনে করবে। আপনার লেখাপড়া থাকুক, আপনি চরিত্রহীন হন বা না হন, বিয়ে করেন বা না করেন, নামাজ পড়েন বা পড়েন না, ডাজ নট ম্যাটার, আপনার টাকা রয়েছে, আমেরিকান সমাজে সবাই আপনাকে সেলুট দেবে। আপনি সারা দুনিয়া থেকে চুরি করে টাকা নিয়ে আসেন, মাফিয়া ডন হয়ে যান, আপনি আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যান, আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ কাজ করেন, কিন্তু টাকা আপনি আমেরিকাতে নিয়ে গেছেন এবং আমেরিকাতে আপনি কর্মসংস্থান করেছেন অথবা ব্যাংকে এই টাকা জমা দিয়েছেন, ওটা আমেরিকান সমাজে একটা বিরাট বিষয়। তো জয়ের যদি সেই অর্থ থেকে থাকে তাহলে আমরা জয়ের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছি সেগুলো আমাদের জন্য বুমেরাং হবে এবং জয়ের জন্য এটি যাকে বলা হয় সাপে বর হয়ে যাবে, অর্থাৎ এটি আশীর্বাদে পরিণত হবে। তো জয় সেটা কতটা করতে পারবে কি পারবে না সেটা দ্বিতীয় প্রশ্ন, কিন্তু আমরা অতীতে যেভাবে অভিযোগ করেছি, অর্থাৎ ২০০১ সনে জয় যদি আমেরিকার প্রশাসনে তার লবিস্ট ফার্ম দিয়ে তার মায়ের পক্ষে কাজ করতে পারে, তাহলে ২০২৫ সনে অতীতের যে কোনো সময়ের চাইতে সে অভিজ্ঞতা সম্পন্ন, অতীতের যে কোনো সময়ের চেয়ে তিনি ধন সম্পদে পরিপূর্ণ এবং যে কোনো বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে তার যে দক্ষতা, অভিজ্ঞতা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি আছে, কাজেই তিনি বসে থাকবেন না। তো এই হলো অবস্থা যে কারা এই লবিস্ট ফার্ম নিয়োগ করার ক্ষেত্রে বেশি ইনভেস্ট করতে পারবেন, দক্ষতা দেখাতে পারবেন, সেখানে চোখ বুজে বলা যায় যে এখানে শেখ হাসিনা এবং তার সঙ্গী সাথী যারা রয়েছেন, তার লবিস্ট গ্রুপ রয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে যদি জামাতকে আপনি যোগ করেন, তার সঙ্গে যদি বাংলাদেশ নামক রাষ্ট্রকে যোগ করেন, এর চাইতে তারা বেটার পর্যায়ে থাকবে। দ্বিতীয় স্তরে আসেন আলোচনা যে সেই অবস্থাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার নিজের জন্যে কাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করবেন। প্রথমত, যদি ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিক হন এবং তিনি বাংলাদেশে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু থাকুক, সেক্ষেত্রে তিনি অপেক্ষা করবেন এবং পরবর্তীতে গণতান্ত্রিকভাবে যে আসবেন তার সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন এবং সে অর্থে একমাত্র রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গেই তাদের, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরকারের একটি ভালো সম্পর্ক হতে পারে। আর আমরা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে একরোখা হিসাবে জানি, তিনি পারিবারিক সম্পর্ক বজায় রাখেন, ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখেন এবং পারিবারিক সম্পর্কটা কীভাবে বজায় রাখেন আপনারা জানেন যে তিনি প্রায় ৪-৫টির মতো বিয়ে করেছেন। তার কোনো স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়নি। তার নির্বাচনে সব স্ত্রী টাকা দিয়েছে এবং সবাই প্রচারণায় নেমেছে। তো এরকম সম্পর্ক তিনি বজায় রাখেন। ২ নম্বর হলো যে তার বন্ধুবান্ধব থেকে শুরু করে অন্যান্য যাদের সাথে তিনি সম্পর্ক রক্ষা করেন, সমস্ত প্রথা ভেঙে তিনি ড্যাম কেয়ার, তিনি হোয়াইট হাউসের মধ্যে ঘুমানোর জন্য, থাকার জন্য ইলন মাস্ককে সুযোগ করে দিয়েছেন। ইলন মাস্ক তার ছেলে মেয়েদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে সমস্ত সরকারি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছে, এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং বাচ্চারা যা হয় দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে এবং একটি বাচ্চার নাম এক্স, সে বেশি মাত্রায় দুষ্ট। তো এখন সেই দুষ্ট সে মোদির সাথে দুষ্টমি করেছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে সকাল বিকাল দুষ্টমি করে, কিন্তু তারপরে ডোনাল্ড ট্রাম্প সেই তার বন্ধু ইলন মাস্ককে নিয়ে এবং তার সেই সন্তানদেরকে নিয়ে তিনিও সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে, সংবাদ সম্মেলনগুলোতে তিনি মজাদার সব কাণ্ড কারখানা ঘটিয়ে যাচ্ছেন। তো এরকম অদ্ভুত একটা লোক,
এরকম একটা অদ্ভুত একটা লোক, তার সঙ্গে যদি ব্যক্তিগত সম্পর্কের দিক বিবেচনা করে, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সম্পর্ক ভালো নেই। এটা আমরা সবাই জানি। এবং এই লোকটির একটা বদঅভ্যাস হলো যে, সে যদি একবার কাউকে বন্ধু মনে করে তাকে ছাড়ে না। আর একবার যদি কাকে শত্রু মনে করে, সে বারবার শুধু তাকে খোঁচা দিতে থাকে। শেখ হাসিনার মতো। শেখ হাসিনাও কিন্তু মানে কাউকে যদি বন্ধু মনে করে, সে বারবার একেবারে সে নিজের হাতে তার বন্ধুত্ব শেষ না করা পর্যন্ত তার বন্ধু তাকে যত বাঁশ দিক না কেন, তিনি সেই বন্ধুত্ব ত্যাগ করেন না। এবং বাংলাদেশে দেখেছেন যে তিনি যাদেরকে বন্ধু হিসেবে নিয়েছিলেন, সালমান এফ রহমান, তারপর আনিসুল হক, অন্যান্য যারা আছে, সারা বাংলাদেশের মানুষ তাদেরকে খারাপ বলেছে, কিন্তু সে তাদেরকে একেবারে আপন মানে হৃদয়ে তিনি ধারণ করেছেন। আবার অনেক আপনজন, তার আপনজন, সেই আপনজনদেরকে তিনি নিজের শত্রু বানিয়েছেন। সারা দেশের মানুষ বলেছে যে না, এই মানুষগুলিকে শত্রু বানানো ঠিক না। যেমন সাবের হোসেন চৌধুরীর মতো মানুষ। তো সাবের হোসেন চৌধুরীর মতো মানুষকে তিনি শত্রু বানিয়েছেন, দূরে রেখেছেন, উঠতে বসতে অপমান করেছেন। তুফাইল সাহেবের মতো লোককে শত্রু বানিয়েছেন, আব্দুর রাজ্জাক সাহেবের মতো মানুষকে শত্রু বানিয়েছেন। তারপরে তুফাইল সাহেব, আমর সাহেব একসময় তার কাছে ছিল, আমর সাহেবকে তিনি দূরে রেখেছেন, অপমান করেছেন। শেখ সেলিম সাহেবদেরকে কখনোই তার অন্দরমহলে ঢুকতে দেননি, সেই ২০০৯ থেকে একদম এই পর্যন্ত, যাকে বলা হয় শেষ দিন পর্যন্ত। এমনকি শেখ হেলালকেও তিনি পছন্দ করতেন না। কিন্তু তারা প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে বা আত্মীয়তার পরিচয় দিয়ে যা করার তারা ঠিকই করেছে। এমনকি আবুল হাসনাত আবদুল্লাহ সাহেব থেকে শুরু করে সবাই। কিন্তু এদেরকে তিনি কখনোই প্রিভিলেজ দিতেন না। সবাই বলতো যে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখা উচিত, কিন্তু তিনি সেটা কখনোই করতেন না। তো এই যে তার যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স ইলন মাস্কেরও আছে। তো ইলন মাস্ক যেটা করেন, সেটা হলো তিনি এরকম ব্যক্তিগত সম্পর্কটা বজায় রাখেন। তো সেই অর্থে জয়ের সঙ্গে, পুতুলের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে তার যে সম্পর্কটা রয়েছে আমরা অতীতে দেখেছি। তো সেই সম্পর্ককে যদি তিনি মূল্যায়ন করেন, স্মরণ করতে চান, তাহলে তার ক্ষমতার মেয়াদকালে তিনি তার যে দৃষ্টিভঙ্গি শেখ হাসিনার দিকে লিবারেল রাখবেন, আর ইউনূস সাহেবের দিকে তিনি শূন্য দৃষ্টি যেটিকে বলা হয় সেটি নিক্ষেপ করবেন। কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করলেই বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তন করতে পারবেন? ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করতে পারবেন কিংবা শেখ হাসিনাকে বসাতে পারবেন? আই থিংক নো। এই বিষয়টা এখানে বলতে গেলে বাস্তবতা হলো যে আমাদের দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা, এদেশের পরিবেশ প্রতিবেশ এবং প্রকৃতি সব মিলিয়ে এমন একটা রসায়ন তৈরি করবে যেখানে আসলে ভারত বা আমেরিকা সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে। শেখ হাসিনার যে পতন হয়েছে, এখানে ভারতের হাত ছিল, আমেরিকার হাত ছিল, কিন্তু 99% যে হাত, এটি শেখ হাসিনা নিজেই তৈরি করেছেন। তার কর্মকাণ্ডের ফলে কিন্তু এই নিয়তি ডেকে নিয়ে আসছে। আবার শেখ হাসিনা যে পরিস্থিতিতে পড়েছিলেন, সেখানে সেনাবাহিনী বলেন, আওয়ামী লীগ বলেন, পুলিশ বলেন, আমেরিকা বলেন, কিংবা যাকে বলা হয় ভারত বলেন, তারা চেষ্টা করলেও শেখ হাসিনাকে ১ ঘন্টাও বাংলাদেশে রাখতে পারতেন না। এটি হলো বাস্তবতা। তো কাজেই এত কিছুর মধ্যে সর্বশেষ কথা হলো যে আমাদের নিয়তি, আমাদের দুহাতের কামাই। আমরা যেভাবে আচরণ করব, যেভাবে কাজ করব, যে রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা আমরা লালন করব, আমাদের জন্য ঠিক সেই পরিণতি আগামী দিনে আসবে, এবং এটাই প্রকৃতির নিয়ম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লি থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য ছটফট করছে। যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কথা জানলেন কি করে, শেখ হাসিনার সঙ্গে আপনার কোনো কথাবার্তা হয়েছে, বা তিনি কি আপনাকে ফোন করেছিলেন, বা আপনি কি ফোন করেছিলেন, অথবা বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার এত বড় দুঃসাহস হবে সে বাংলাদেশে আসবে, এটা কি ধরনের কথা? আপনি কেন মানুষকে কনফিউজড করেন? এ সকল কথার উত্তরে বলতে হবে যে শেখ হাসিনার সঙ্গে আমার কখনই কথা হয়নি। টেলিফোনে জীবনে আমি তার সাথে কোনো দিন কথা বলিনি। নেভার এভার ইন লাইফ কখনো, যাকে বলে আমি যখন এমপি ছিলাম তখনও কথা বলিনি। তিনি বেশ কয়েকবার আমাকে আমন্ত্রণ জানিয়ে তার অফিসে নিয়েছিলেন কিছু কথা বলার জন্য, কখনো পরামর্শের জন্য, কখনো বকা দেওয়ার জন্য নিয়েছিলেন। এর বাইরে আমি কখনো তার অফিসের ছায়াটি পর্যন্ত মাড়াইনি। আমার যতদিন ক্ষমতা ছিল আমি নিজের জায়গায় থেকেছি। আমি কখনো গণ্য ভবনে যাইনি,
কোনো দিন আমাকে দাওয়াত না করা হলে গণভবনে যায়নি। আর বঙ্গভবনে তো দাওয়াত সঙ্গত করেন, সংসদ সদস্য হিসেবে পেতাম। একটি বারের জন্য আমি ২ বার গিয়েছি মানে বঙ্গভবনে। ১ম বার হলো যখন মন্ত্রিপরিষদের ১ম মন্ত্রিপরিষদের শপথ হলো সেদিন। আর সোনিয়া গান্ধী যখন এলেন এবং তিনি যখন বক্তব্য দিলেন তাকে সংবর্ধনা দেওয়া হলো বঙ্গভবনে। ওই ২ বার আমি জীবনে বঙ্গভবনে গিয়েছি। কিন্তু কখনোই আমি আর বঙ্গভবনে যাইনি। আমার কাছে এটা একটা ঝামেলা মনে হয়েছে। আরেকবার গিয়েছিলাম। সেটা হলো আব্দুল হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন আমার এক বন্ধু হঠাৎ করে আবদার করে বসলো। আমি বললাম যে, "উনার সাথে আমার খুব ভালো সম্পর্ক।" তো উনি বললেন যে, "আমাকে একটু বঙ্গভবনে নিয়ে যান।" তখন আমি তাকে নিয়ে গিয়েছিলাম। এই সাকুল্যে ৩ বারের মতো আমি বঙ্গভবনে গিয়েছি। অথচ ৫ বছরে রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো আছে, সেই অনুষ্ঠানে ৫ বছরে অ্যাটলিস্ট ২০ থেকে ২৫ বার আমি এবং আমার স্ত্রী বঙ্গভবনে যাওয়ার জন্য আমাদের নিমন্ত্রণ ছিল। আমরা কখনো যাইনি। আমার স্ত্রী একবারের জন্য যায়নি। অনেকে নিজেদের বউ নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী যায়, সঙ্গে যায়, ছবি তুলে, নেতাদের সঙ্গে ছবি তুলে। কিন্তু কেন জানি আমার আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে কোনোদিন একটা সেলফি তোলা হয়নি, ছবি তোলা হয়নি। বিভিন্ন অনুষ্ঠানে হয়তো অনেকে ছবি তুলেছেন অনেকের সঙ্গে, সেটা তাদের কাছে আছে। আমার কাছে এই ধরনের কোনো ছবি নেই। জিল্লুর রহমান আছে ৩য় মাত্রার। তিনি মাঝে মধ্যে অনুষ্ঠান করতেন। তার ছেলের জন্মদিন, মেয়ের জন্মদিন বেশ ঘটা করে করতেন। বাংলাদেশের সবাইকে দাওয়াত দিতেন। তো এরকম তার অনুষ্ঠানে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে একবার গিয়েছিলাম। ওখানে দেখলাম যে তোফায়েল সাহেবের সঙ্গে আমার কিছু ছবি তার ক্যামেরাম্যান তুলেছে এবং পরবর্তীতে আমাকে আবার সেই ছবিগুলো দেওয়া হয়েছে। এছাড়া আমার বাইরে আওয়ামী লীগের আর কারোর সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে তো নয়ই, কোনো ছবি নেই। আমার অফিসে কোনো ছবি নাই, নিজের ছবিও নাই। আ একটা ছবিমুক্ত জীবন আমি করি। যেখানে আমি বাস্তব জীবিত আছি সেখানে আমার ছবি লাগবে কেন? তো এই কারণে বললাম এই কথাগুলো যে শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ অতীতে ছিল না, বর্তমানে নেই, আর আগামী দিনেও হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা আমার মতো মুখ কাটা বা ঠোঁট কাটা যারা লোকজন আছে, যারা নাক উঁচু লোকজন আছে, তারা সাধারণত উপযাচক হয়ে কোথাও যায় না। আমন্ত্রণ না থাকলে যায় না। আবার আমন্ত্রণ হলে যদি দেখি যে ওখানে আমার সম্মানটা ওইভাবে সংরক্ষিত থাকবে, আমাকে ওইভাবে মর্যাদা দেওয়া হবে, এরকম 100% অ্যাসুরেন্স না পাওয়া পর্যন্ত যেই দাওয়াত করুক না কেন, যত বড় লোক দাওয়াত করুক না কেন, আমি নিজে সেই দাওয়াতে কখনো যাইনি। ফলে আমার সামাজিক জীবন, পারিবারিক জীবন কেবলই মাত্র নিজের কেন্দ্রিক, সেখানে থাকি। তো আপনারা বলতে পারেন যে তাহলে আপনি এত কথাগুলো বলেন কি করে? এই কথাগুলো বলার কতগুলো মাধ্যম আছে। প্রথমত হলো I am well connected। সমাজের সকল স্তরের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে, টেলিফোনে যোগাযোগ আছে। অনেক মানুষ আমার অফিসে আসেন, অনেক বড়, বড় মানুষ আসেন। আবার সমপর্যায়ের আমার যারা বন্ধু-বান্ধব আছে তাদের সঙ্গে আড্ডায় বসি, এক টেবিলে বসি। সেখানে আলাপ আলোচনা হয়। আলাপ আলোচনার মধ্যে অনেক যাকে বলা হয় সত্য বের হয়ে আসে, গোপন বিষয় বের হয়ে আসে। দ্বিতীয়ত আমি পড়াশোনা করি। পত্র-পত্রিকা পড়াশোনা করি, সামাজিক মাধ্যমে যথেষ্ট সময় কাটাই এবং যে সকল বই পুস্তক পড়লে মনের দরজা খুলে যায়, কল্পনা এবং চিন্তার জগৎ খুলে যায় এবং পরিবেশ পরিস্থিতি অনুধাবন করা যায়, সে সকল বই আমি সেই ক্লাস 6-7 থেকে পড়াশোনা করে আসছি, এখন পর্যন্ত পড়াশোনা করি। এরপর আমি ব্যক্তিগতভাবে একটা চরিত্র মেইনটেইন করি। একটা বিশ্বাস এবং একটা চরিত্র, ক্যারেক্টারিস্টিক্স বলতে যা বোঝায় সেটা একান্ত নিজের ব্যক্তিগতভাবে সেটা মেইনটেইন করি। পৃথিবীর সমস্ত লোভ দিয়ে, লালসা দিয়ে আমাকে আমার এই চরিত্রর বাইরে কেউ নিতে পারেনি। আমার বাবা নিতে পারেননি, স্ত্রী সন্তান কেউ নিতে পারেনি। একটা চরিত্র মেইনটেইন করি। এই চরিত্রগুলোর ফলে কি হয়, মেইনটেইন করার ফলে কি হয়, আমার ভিতরে একটা অনুভব শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমি অনেক বিষয় বুঝতে পারি, অনুভব করতে পারি এই ক্যারেক্টারিস্টিক্সের কারণে। এবং ওই চরিত্র মেইনটেইন করা এত সহজ বিষয় না। এই চরিত্রের মধ্যে কেমন জিনিস, যেমন হারাম খাবার না খাওয়া, হারাম দিকে না তাকানো, অপ্রয়োজনীয় বিষয়গুলো পরিহার করা। অর্থাৎ আপনার যেগুলো প্রয়োজন নেই সেই বিষয়গুলো আপনি শুনবেন না, সেই বিষয়গুলো বলবেন না, সেদিকে যাবেন না। এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। তো এটা আমি যখন জেনেছি এবং এটি একটা অভ্যাস ছিল ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের। তো এই অভ্যাসটা করার ফলে আল্লাহ আমাকে অন্য যেকোনো বান্দার, এই জমানার যেকোনো বান্দার চাইতে আমার স্মরণশক্তি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই